ম্যাপ একটা মারাত্মক রুট দেখাতে চাই। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে একটা বড় সংখ্যক রোহিঙ্গা পপুলেশন, রোহিঙ্গা জনসংখ্যা, তারা চলে এসেছিল কক্সবাজারে একটা ক্যাম্পে। এবং এটা আমি বলছি না, ময়ূক রঞ্জন ঘোষ বলছে না, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বলেছে, বাংলাদেশের যারা বিরোধী তারা বলেছে, ময়ূকের যারা বিরোধী তারা বলেছে, ময়ূকের সমর্থক যারা তারা বলেছে বাংলাদেশ থেকে যে 16 লাখ রোহিঙ্গা, তাদের মধ্যে থেকে এখন 2 থেকে 3 লাখ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে। কিন্তু এই মুহূর্তে আরও 3-4 লাখ রোহিঙ্গা রয়েছে। বাকি 10 লাখ রোহিঙ্গা কোথায় গেল? কোথায় গেল? তারা মায়ানমারে ফিরে যায়নি। অনেকে বলছেন তারা ইতিমধ্যে ভারতে ঢুকে পড়েছেন এবং সেই ম্যাপটা হাড় হিম করা ম্যাপ, এটা যদি সত্যি হয় ভারতের নড়ে চড়ে বসা উচিত। ভালো করে দেখুন, এই মুহূর্তে মিয়ানমার, সেই মিয়ানমার থেকে সাধারণত তারা পাড়িয়ে এসেছিল কক্সবাজারে, এই টেকনাফ অঞ্চলে। এই টেকনাফ বা কক্সবাজার থেকে তারা সাতক্ষীরা হয়ে সন্দেশখালীতে কি সহজে ঢুকে পড়তে পারে। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, সরবেরিয়া, একদম সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে, ভালো করে বুঝুন। আবারও আরেকবার নতুন শুরু থেকে দেখাবো। মিয়ানমার থেকে, মিয়ানমারের রাখাইন উপত্যকা থেকে এই রোহিঙ্গারা সাধারণত রাখাইন অঞ্চলের বাসিন্দা, তারা পালিয়ে এসেছিল কক্সবাজারে। 16-17 লাখ রোহিঙ্গা তারা পালিয়ে এসেছিল। অনেকে মনে করছেন, বাংলাদেশ মিডিয়ার বহু মানুষ মনে করছেন এই কক্সবাজার থেকে সাতক্ষীরা, খুলনা হয়ে তারা সন্দেশখালীতে অত্যন্ত সহজে ঢুকে পড়েছে এবং শেখ শাহজাহান নিজেও জানে না কি মারাত্মক ভয়ঙ্কর কাজ শেখ শাহজাহান করেছে। এই রোহিঙ্গারা কক্সবাজারে আর পাওয়া যাচ্ছে না তাদের, তারা যদি এই মুহূর্তে সাতক্ষীরা হয়ে সন্দেশখালী বা সরবেরিয়া বা হিঙ্গলগঞ্জে ঢুকে পড়ে বা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, ভাবুন। এবং সেখানে যদি তারা ভোটার হিসেবে এখন থাকে, অবিলম্বে আমাদের এসআইআর শুধু নয়, আমাদের হয়তো এনআরসিও করা প্রয়োজন এবং সন্দেশখালীর মতন জায়গাতে আমাদের এনএসজি, এনআইএ দিয়ে চিরুনি তল্লাশি করানো প্রয়োজন। দীপাঞ্জন চক্রবর্তী, এটা মারাত্মক একটি রুট, যে রুটটা যদি সত্যি হয় তাহলে নড়ে চড়ে বসা ছাড়া উপায় নেই। প্রথমে একটা কারেকশন করি, এখানে যদি বা কিন্তুর কোনো অবকাশ নেই। এটা ঘটনা, তোমাদের চ্যানেলেও আমরা বারবার বলেছি, এজেন্সিজ রিপোর্টে দেখেছি আমরা যে কিরকম ভাবে পশ্চিমবঙ্গের অন্তত 7টি সীমান্তবর্তী জেলা পুরোপুরি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে। এবং আমি তোমাকে গতকালই তোমার চ্যানেলেও বলেছি, 2026-এ যদি এই শাসক দল ফিরে আসে, 2027-এ এই 7টি জেলা বৃহত্তর বাংলাদেশ হবে। এটা শুধু আমি বলছি না, গতকাল বা পরশুই অধীর রঞ্জন চৌধুরী এই কথাটা বলেছেন। না, ওটা আগে বলেছিলেন, আমাদের চ্যানেলেই বলেছিলেন, বেশ কিছু মাস আগে, কয়েকদিন আগে বলেছিলেন। ওটা খুব ভাইরাল হয়েছে, আমি কালকে এবং এটা ঘটনা, কারণ অধীর বাবু তো গ্রাসরুটের সঙ্গে জড়িত আছে। এখন দেখো, দায়িত্বটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন, বিহার বা মহারাষ্ট্র বা কর্ণাটকের নির্বাচনে অনেক পার্থক্য রয়েছে। 22 জন বা 25 জন সম্ভবত চিফ ইলেকশন কমিশনার এখন অব্দি ভারতবর্ষে হয়েছেন, সুকুমার সেন থেকে নিয়ে এখন অব্দি। টিএন সেশন ছাড়া কজন সিইসির নাম ভারতবর্ষের মানুষ জানেন না। টিএন সেশন বদলে দিয়েছিলেন। আজকে যে সিইসি, উনিও কিন্তু সেই বদলানোর ব্যাপারটা দেখাতে চাচ্ছেন এবং দেখাচ্ছেন, আশা করব। কারণ ওনার দায়িত্ব শুধু এখন এই এসআইআর নয়, একটা স্বচ্ছ নির্বাচনী বিধি নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা নয়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং সেখানে দরকার পড়লে ভারত সরকারকে হস্তক্ষেপ করতে হবে। ভয়ঙ্কর অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 7টা জেলা, হাওড়া, হুগলির একটা অংশ আর বীরভূম এবং কলকাতা ভয়ঙ্কর আগ্নেয়গিরির সামনে রয়েছে। এই ভদ্রমহিলার প্রতিমাদি যেটা বলছিলেন, হাজার হাজার, আমি বলছি লক্ষ লক্ষ রোহিঙ্গা। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি ওয়াকফ আন্দোলনের সময় ধমকি দিতে পারে যে 50টা জায়গায় 2000 করে ছেলে বসাবো, মাত্র 1 লক্ষ ছেলে, আমি বলছি 1 লক্ষ নয়, তার মধ্যে 5 লক্ষ হবে এবং তার মধ্যে 4 লক্ষ হবে রোহিঙ্গা। এই অবস্থা কিন্তু ঘিরে রেখেছে আজকে বাংলা, পশ্চিমবঙ্গকে কলকাতা চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। এখনো যদি এনআইএ না আসে, রাষ্ট্রীয় সুরক্ষার সর্বনাশ হবে, পশ্চিমবঙ্গ বেরিয়ে যাবে ভারতবর্ষ থেকে। আমি তোমাকে বলছি, আবারও বলছি, না, এটা এই টেনশনটা বহু লোকের। আমি অরিত্রর কাছে জানতে চাইবো, অরিত্র, একটা খুব সিম্পল ফান্ডা, এটা নিয়ে আমি শেষ 1 মিনিট তোমার কাছে যেতে চাই। যদি
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার এসআইআরটা করতেই না দেন, পুরো ফ্লড, মানে একেবারে ভুল ভাল ডাব্লিউবিসিএস অফিসারদেরকে দিয়ে লিস্ট তৈরি করিয়ে দেন। নির্বাচন কমিশনের কাছে তো একদম মানে সংবিধানের সংস্থান রয়েছে, নির্বাচন কমিশন তো স্ট্রেট বলে দিতে পারে, অন্ধ্রপ্রদেশে হয়েছে যে না মুখ্য সচিব এই কাজটা করছেন না, মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বা আমি নির্বাচনটা করাবো না। জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন যদি না করায় কি আইপ্যাক দিয়ে নির্বাচন করাবেন? কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না দেখুন, প্রথম কথা, এখন আপনাদের হেডলাইনে পড়ছিলাম ডেটা এন্ট্রি অপারেটরদেরকে সজাগ করেছে, এই করেছে। এখন প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটররা তো সরকারিই না, প্রাইভেট এজেন্সির হয়ে তারা দালালি করেন বিভিন্ন জায়গাতে। এই সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি, আমি তো আপনার টিভির মাধ্যম দিয়ে গ্রাম বাংলার মানুষকে এবং মফস্বলের মানুষকে বা যারা ওই তথাকথিত টেক স্যাভি নয় তাদেরকে সতর্ক করব যে আপনাদের কাছে বিভিন্ন রকমের ফোন টোন যেতে পারে। কারণ এই সার্ভে স্যাম্পলিংয়ের নামে আপনাদের ব্যক্তিগত তথ্য, আপনার এলাকার তথ্য, আপনার নাম, পরিচয়, আধার কার্ড, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে এই প্রাইভেট এজেন্সিগুলি কল সেন্টারের মতো ফোন করে আপনাদের থেকে তথ্য নেয়। আমি সরাসরি রিকোয়েস্ট করব যে আপনারা সতর্ক হয়ে যান। এই ধরনের কোনো রকম সার্ভে স্যাম্পলিংয়ের কোনো রকম ফোন এলে আপনারা ফোনটা কেটে দেবেন, কোনো ডেটা দেবেন না। কারণ আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে, আপনার পরিবারের ব্যক্তিগত তথ্য নিয়ে এই সমস্ত এজেন্সিগুলি তারা কিন্তু তাদের নিজেদের ব্যবসার জন্য তৃণমূল কংগ্রেসকে ওই তথ্য ম্যানিপুলেশন করে জিততে সহযোগিতা করবে, কিন্তু আপনার ওই তথ্য আসলে দেশের ক্ষতি করছে, রাষ্ট্রের ক্ষতি করছে। এটা সার্ভে স্যাম্পলিং কিচ্ছু করে না। আজকে আপনি দেখুন এই দিদিকে বলো যে জিনিসপত্রগুলো শুরু হয়েছে, এখানে মানুষ যে গ্রিভ্যান্সেস জানাতেন, অভিযোগ জানাতেন, সেই অভিযোগের ডেটা কিভাবে ম্যানেজ হতো তার ডেটা পলিসি প্রকাশ করতে বলুন তো। আজকে বিভিন্ন জায়গায় সার্ভে তৈরি করে যে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, কটা সরকারি অফিসিয়াল সার্ভে হয় আর কটা এই ধরনের এজেন্সি দিয়ে সার্ভে হয় সেটা দেখান তো। এই ধরনের এজেন্সিগুলির কনস্টিটিউশনাল ক্ষমতা কি? তারা বিভিন্ন মানুষকে ফোন করে কিভাবে ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে চাইছে, এই নিয়ে কেন মামলা মোকদ্দমা হচ্ছে না? কি করে একটা সরকারি এজেন্সি, সরকারি দপ্তর বিভিন্ন এজেন্সি বা অফিসারদের ওপরে এই লোকগুলি কথা বলে? আমার কাছে ইনফরমেশন আছে, আমি যেটা দিয়ে কনক্লুড করব, বিভিন্ন পঞ্চায়েতের যে অভ্যন্তরীণ সভা, সেখানে গুপ্তচর হিসেবে ঢুকে যাচ্ছে এই ধরনের এজেন্সির লোকেরা। আগের দিনই একটি পঞ্চায়েতে অশান্তি হয়েছে বলে আমার কাছে খবর আছে। ফলে আপনি বুঝতে পারছেন যে একটা পঞ্চায়েত সভা, যেটা একটা কনস্টিটিউশনাল বডি, তার মধ্যে কি করে সাহস হচ্ছে একটা প্রাইভেট এজেন্সির? এ তো রাষ্ট্রদ্রোহিতার সমান। ওইখানে দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত তথ্য জোগাড় করে বাংলাদেশের লোকেদের আসতে সহযোগিতা করছে। স্পেশাল এই যে রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটার পেছনে কোনো রকম বিরোধিতা হওয়ার কথাই নয়। এটা করতে হবে, ভুতুরে ভোটার বাংলাদেশি ভোটারদেরকে ভাগাতে হবে, স্বচ্ছ নিরপেক্ষ বিচার, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা করতে হবে। এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে যদি স্বচ্ছভাবে এসআইআর ইমপ্লিমেন্ট হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল হিসেবে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য খুব নির্দিষ্টভাবে আবারও বলছি, রিপাবলিক বাংলা টানা এই কাভারেজে রয়েছে। কখন মুখ্য সচিব যাচ্ছেন, কটার সময় যাচ্ছেন, কি কথা হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে কাল সকাল থেকে আমরা নিয়ে আসবো। কিন্তু রিপাবলিক বাংলা কিন্তু প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অসম লড়াই আমরা লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন যে এসআইআরটা নাকি এনআরসির সামিল। আমরা বলেছি না, মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথম মিডিয়া যারা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় এত সিনিয়র পলিটিশিয়ান হয়ে ফেক নিউজ ছড়াচ্ছেন। চিফ সেক্রেটারিকেও শাস্তির খাড়া ঝুলতে পারে। আবারও বলছি, আমরা তথ্য প্রমাণ সহ বলছি, ডাব্লিউবিসিএস অফিসাররা দয়া করে এর ফাঁদে পা দেবেন না। তার কারণ ডাব্লিউবিসিএস অফিসার ছেড়ে দিন, জাতীয় নির্বাচন কমিশন যদি নিজের ক্ষমতা দেখাতে শুরু করে, মুখ্য সচিবেরও সমস্যা ঘাম ছুটিয়ে দিতে পারে যে কোনো রাজ্যে। কাল কি হয়, টেনশন, গা ছমছম, কি হয়, কখনো মজা, কখনো ভয়। যাই হোক না কেন, ময়ূক আপনাদের সামনে সমস্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।